আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের দশম শ্রেণীর প্রি টেস্ট পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আমি কথা বলছি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি কবিতা সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর প্রি টেস্ট পর্বের জন্য বাংলা প্রথম পত্রের মোট 6টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের পঞ্চম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, আমরা এখন সরাসরি পাঠে চলে যাচ্ছি। এসো মানসিক প্রস্তুতি গ্রহণ করি। ছবিতে কি দেখতে পাচ্ছ? নদী নক্ষত্রের তলে চালতা ফুল, খেয়া নৌকা, এশিরিয়া সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি আরো কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা। সেই দিন মাঠ, লক্ষ্মী পেঁচা এবং মাঠ ঘাট, পথ, চালতা ফুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো ছবিগুলো কিসের পরিচয় বহন করে? হ্যাঁ শিক্ষার্থী, তোমাদের জন্য আরো কিছু দৃশ্যের আমি দৃষ্টি রাখার জন্য বলছি। কিছু সভ্যতার কিছু ছবি, চিত্র আমরা দেখতে পাচ্ছি। ব্যাবিলিয়ন গার্ডেন দেখতে পাচ্ছি। ব্যাবিলিয়ন সভ্যতা পৃথিবীর 7ম আশ্চর্যের এক ঝুলন্ত উদ্যান ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের কোন পাঠের সাথে এসব সভ্যতার সম্পর্ক আছে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব তোমরা সঠিক ধরেছ। আজকের পাঠ প্রকৃতির সৌন্দর্য বিষয়ক কবিতা সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ। আমরা জীবনানন্দ দাশকে দেখতে পাচ্ছি। জীবনানন্দ দাশের সেই অমোঘ বাণী, বহুত্বের ব্যাপকতায় প্রকৃত বোধের কবি জীবনানন্দ দাশ। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনের মনে, আকাশ ছড়িয়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থী, রূপসী বাংলার কবি, সেই বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। বনলতা সেনের কবি জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে পাঠ দেখতে পাচ্ছি সেই দিন এই মাঠ কবিতার শিখন ফল সম্পর্কিত অর্জন উপযোগী দক্ষতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠ শেষে সেই দিন এই মাঠ কবিতার কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দগুলোর অর্থ সহ বাক্য গঠন করতে পারবে। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব লিখতে পারবে। সেই দিন এই মাঠ কবিতার আলোকে বাংলার প্রকৃতি বর্ণনা করতে পারবে। সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক বিদ্যমান তা ব্যাখ্যা করতে পারবে। প্রকৃতি অবিনশ্বর কেন তা ব্যাখ্যা করতে পারবে এবং মানুষের মৃত্যু আছে, সৌন্দর্যের মৃত্যু নেই, উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পাঠের অংশে আছি সেই দিন এই মাঠ কবির কবি পরিচিতি সম্পর্কিত অর্জন উপযোগী দক্ষতায় আমরা আছি। সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ। তিনি
1899 সালের বরিশাল শহরে জন্মগ্রহণ করে। তার পিতার নাম সুতানন্দ দাস এবং মাতা কুসুম কুমারী দাস। আমাদের কি মনে আছে সেই বিখ্যাত কবি কুসুম কুমারী দাস? কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি, অর্থাৎ সহজাতভাবে তিনি স্বাভাবিক স্বভাব সুলভ আচরণ কবির মধ্যে বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যের কবি, নিমগ্ন চিত্ত কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী, এই জন্য তিনি রূপসী বাংলার কবি। এদেশের গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যদান, সুতীর্থ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তিনি 1954 সালের 14ই অক্টোবর অত্যন্ত দুঃখজনকভাবে এক ট্রাম দুর্ঘটনায় আহত হন। প্রিয় শিক্ষার্থী, তিনি 22শে অক্টোবর মৃত্যুবরণ করেন। 14ই অক্টোবর যখন ট্রাম দুর্ঘটনায় আহত হন, এর পরবর্তীতে হসপিটালে ভর্তি হয়ে তিনি 1954 সালের 22শে অক্টোবর মৃত্যুবরণ করেন। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর পাঠ পরিচিতি সম্পর্কিত দক্ষতায় আছি। সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, অন্যদিকে তার বিনির্মাণ, একদিকে ক্ষয়ে যাচ্ছে, আরেকদিকে নির্মিত হচ্ছে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে তার চিরকাল ব্যস্ততা। মাঠের চঞ্চলতা, চালতা ফুলে পরে শীতের শিশির, লক্ষ্মী পেঁচের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নদী চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সে মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবী বহমানতা মানুষের সাধারণ মৃত্যুতে রহিত হতে পারে না, কখনই স্তব্ধ হয়ে থাকতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। এই কবিতায় এই বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে আমরা উপলব্ধি করতেই পারি, কারণ এই কবি হচ্ছে জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ কবিতার শব্দার্থ টিকা সম্পর্কিত অর্জন উপযোগী দক্ষতায় সেই দিন এই মাঠ কবে আর ঝরে। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। প্রকৃতি সৌন্দর্যময়, রহস্যময় সৌন্দর্য তার কবিতার মূল প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবে না, তখনও প্রকৃতির তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ এবং কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মহাত্ম গভীর তৃপ্তি ও মর্মবোধের সঙ্গে উপলব্ধি করেছেন। আমি চলে যাব বলে লক্ষ্মীটির তরে, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকেই এক সময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, যুগে যুগান্তরে তার কোনো শেষ নেই। আর সেই শিশির জলে ভেজা চালতা ফুলের গন্ধ ঢেউয়ের প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এবং শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটির মমত্বের অনুভাবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। এশিরীয় ধুলো আজ মানুষের গড়া পৃথিবী অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয় ব্যাবিলিয়ন সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধে নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদু মন্দ কোলাহলের আনন্দ, তার ও অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না।
কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময় রূপে নিপুণভাবে উপস্থাপন করেছেন এই কবিতাতে। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ কবিতার পাঠ বিশ্লেষণ পর্যায়ে আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি সেই দিন এই মাঠের কিছু চিত্র। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছয়। প্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যাটি হচ্ছে এই, জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, প্রকৃতিবাদী কবি, প্রকৃতির প্রেমের কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তার এইসব রূপ রস তার সৌন্দর্যের এক প্রতীক। তিনি জানেন বিচিত্র পরিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না, সবসময় বিরাজমান। তিনি যখন থাকবে না তখনও প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ এবং কল্পনাকে পরিতৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মহত্বকে গভীর তৃপ্তি এবং মমত্বের সাথে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই প্রকৃতিবাদী কবি জীবনানন্দ দাশের যে প্রকৃতি প্রেমের যে বিশ্লেষণ আমরা বুঝতে পারছি, সেটি আমরা উপলব্ধি করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ পাঠ বিশ্লেষণের মধ্যে রয়েছে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছয়। প্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যাটি, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, অর্থাৎ এই পৃথিবীতে কেউই থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। প্রত্যেক মানুষই এক সময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, যুগ যুগান্তরে তার কোনো শেষ নেই। অবিরাম প্রকৃতি তার অবিরাম নিয়মে চলতে থাকবে, আর সেই শিশির ভেজা চালতা ফুল ভেজা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটির মমত্বের অনুভাবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। কোনো মানুষের মৃত্যুতে পৃথিবীর গতিময়তা ও প্রকৃতির স্বাভাবিকতার কোনো ব্যাঘাত ঘটে না। প্রিয় শিক্ষার্থী, পাঠ বিশ্লেষণের মধ্যে রয়েছে আমরা কবি জীবনানন্দ দাশের কবিতার পাঠ বিশ্লেষণে আমাদের আবেগতাড়িত মন আনচান করে। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। গ্রামের স্নিগ্ধ পরিবেশকে বোঝানো হয়েছে। গ্রাম মানেই প্রকৃতির মাঝে জেগে থাকা কিছু ঘর বাড়ির সমষ্টি। সেখানে কৃষকের কুড়ে ঘর, সন্ধ্যার পরেই জলে ঘরে উঠে বাতি, এবং সেখানে দেখলে মনে হয় জোনাক পোকা স্থির হয়ে জ্বলছে। মানুষ মরণশীল, প্রকৃতির নিয়মের সাথে মরণের সম্পর্কে নেই। প্রকৃতি তার নিয়মে স্বাভাবিক গতিতে চলছে, কারণ মৃত্যুতে তার কিছু যায় আসে না। সেজন্যই কোনো মৃত্যুই প্রকৃতির স্বাভাবিকতায় কোনো প্রকার ব্যাঘাত বা প্রভাব ফেলতে পারে না। তাই পৃথিবীর চারদিকে প্রকৃতি শান্ত থাকে, ভিজে ফুল গন্ধ ছড়ায়, পাখি সব কলরব, খেয়া নৌকা এসে ঘাটে লাগে নদীর তীরে চরের খুব কাছাকাছি। পৃথিবীর এইসব ঘটনা চিরন্তন, কখনোই তা হারায় না, বরং হারানোর সব গল্পকে ধরে রাখে পৃথিবী, স্বাভাবিকভাবে স্মরণ করতে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ বিশ্লেষণে রয়েছি। এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। প্রিয় শিক্ষার্থী, ব্যাখ্যার এক পর্যায়ে আমরা বলছি, পুরনো সভ্যতা ধ্বংস হয়। পৃথিবীর সৃষ্ট যেসব সভ্যতা, মানুষের তৈরিকৃত যা কিছুই রয়েছে, সব কিছুই একসময় ধ্বংস হয়ে যায়, নতুন সভ্যতা গড়ে ওঠে। এশিরীয় সভ্যতার বিলুপ্ত হয়েছে, নতুন আরেক সভ্যতা গড়ে উঠেছে। আর এক সময় রাজ্য, প্রশাসন, স্থাপত্য শিল্প, ভাস্কর্য আর কলা শিল্পের পৃথিবীর অদ্বিতীয় হিসেবে চিহ্নিত ছিল এশিরীয় সভ্যতা, কিন্তু আজ তা নেই। ব্যাবিলন সভ্যতাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল সতেজ এবং প্রাণময় হয়ে উঠেছে। পৃথিবীর বহমানত মানুষের সাধারণ মৃত্যুতে রহিত হতে পারে না, ব্যাঘাত করতে পারে না, কিন্তু জগতের মানুষের মৃত্যু আছে, কিন্তু তার স্বপ্ন এবং সৌন্দর্যের মৃত্যু নেই। এগুলো স্বপ্নের সৃষ্টি হিসেবে পৃথিবীতে অবিচল স্থায়ী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, কবিতাটি কেমন লাগলো? পাঠ বিশ্লেষণ নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের প্রকৃতিবাদী কবি বনলতা সেন রচিত কবি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ এই সেই দিন এই মাঠ কবিতার টিকা দক্ষতায় আমরা দেখতে পাচ্ছি সেই দিন এই মাঠ কবে আর ঝরে ব্যাখ্যাটি আমরা ইতিমধ্যেই জেনেছি যে সৌন্দর্যের মূলগত প্রেরণা হচ্ছে তার, এবং প্রকৃতির রূপরস কখনই অফুরন্ত থাকবে এবং স্বপ্নসাদ কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির মহত্বকে গভীর তৃপ্তি ও মহত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে আছি সেই দিন এই মাঠ কবিতার টিকা দক্ষতায়। আমি চলে যাব বলে লক্ষ্মীটির তরে, পৃথিবীতে কেউই স্থায়ী নয়, প্রত্যেক মানুষ এক সময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্যে বা আনন্দের বিস্তার করে যুগ যুগান্তরে তার কোনো অবশেষ নেই। সেই শিশির জলে ভেজা চালতা ফুলের গন্ধ প্রবাহিত হতে থাকে অনন্তকাল। এই বোধের যে প্রকৃতির শাশ্বত রূপ মূর্ত হয়েছে, লক্ষ্মী পেঁচাটির মমতের অনুভাবনা ধরা দিয়েছে অসাধারণ একটা তাৎপর্য। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই দিন এই মাঠ কবিতার টিকার দক্ষতায় রয়েছে ব্যাবিলিয়ন সভ্যতা, এশীয় সভ্যতা ধুলোয় মানুষের দ্বারা পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশীয় এবং ব্যাবিলিয়ন সভ্যতা এখন ধ্বংসস্তূপে ছাড়া আর কিছুই নেই, কিন্তু প্রকৃতি তার আপন রূপরস গন্ধে চিরকাল প্রাণময় হয়ে উঠেছে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদু মন্দ কোলাহলে আনন্দ, তার অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। আলোচ্য অংশে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্য বোধের এক বিস্ময়কর শক্তিতে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে এখন দেখব মূল্যায়ন। আমরা এতক্ষণ যে বিষয়গুলো পর্যালোচনা করলাম, আলোচনা করলাম, পড়লাম, দেখলাম, শুনলাম এবং বুঝলাম, সেই বিষয়ের আলোকে আমরা এখন মূল্যায়ন করব তোমাদের। প্রিয় শিক্ষার্থী, কবি জীবনানন্দ দাশ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, তোমরা সঠিক ধরেছ। 1999 সালের 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, শিশিরের জলে কবি কি ভেজার কথা বলেছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, চালতা ফুল। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই উত্তরটি ধরেছো, চরের খুব কাছে। সেই দিন কি স্তব্ধ হবে না কবি জানেন? তোমরা কি জানো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো, নদী। প্রিয় শিক্ষার্থী, জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কি? আমরা নিশ্চয়ই ইতিমধ্যেই আমরা এটা উত্তর জেনে গেছি, সেটি হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কবির মতে পৃথিবী কোনটি কখনো ঝরে না? তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা ভাবতে থাকো। সোনার স্বপ্নের স্বাদ। তোমাদের উত্তর একদম সঠিক, তোমাদের ভাবনা একদম সঠিক। সেই দিন এই মাঠ কবিতার উল্লেখিত গন্ধটা কেমন? তোমরা কি জানো প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারবা, সেটি হচ্ছে ভিজে গন্ধ। নিশ্চয়ই বুঝতে পারছো। লক্ষ্মী পেঁচা তার তরে কার তরে গান গাইবে? তোমরা কি জানো? হ্যাঁ, সঠিক হয়েছে, লক্ষ্মীটির তরে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে এশিরীয় কি? এশিরীয় হচ্ছে একটি সভ্যতা, মানুষের তৈরি একটি সভ্যতা। কবি কুসুম কুমারী দাস কে ছিলেন? তোমরা জানো? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো, সেটি হচ্ছে জীবনানন্দ দাশের মাতা। স্বভাব কবি, স্বভাব সুলভ ভাবে তিনি কবি ছিলেন। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ কবিতার কঠিন অংশের কিছু বিশ্লেষণ দক্ষতায় আমরা যাব। সেটি হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ অর্থ নিশ্চুপ, তোমরা নিশ্চয়ই জানো। সেই দিন অর্থের কবি সময়ের একটি প্রেক্ষিত তুলে ধরেছেন। সময় প্রবাহমান, তাই নদীর স্রোত এবং বাতাসের মতো সেও অনবরত বয়ে চলে। তবে
কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালের কোনো সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময় রহস্যময় এ প্রকৃতিতে সেই দিনও তার রূপকে পুনরুজ্জীবিত রাখবে। আজকের মতো সেই দিনও প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য। প্রিয় শিক্ষার্থী, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সোনার স্বপ্ন বলতে মূল্যমান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে। সময়ের আবর্তে বা প্রবাহমানের সময়ের মধ্যে কেউই পৃথিবীতে চিরস্থায়ী হবে না, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কল্পনা বা স্বপ্নের বয়ান। কবির কল্পনার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার। শেষ ভান্ডার কখনো ফুরাবে না বা হারাবে না। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সব সময় নতুন ভাবে প্রতিভা হবে। চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে? শিশির শব্দের অর্থ হচ্ছে নিহার বা হিম। প্রকৃতির ছোট ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে অধরা নয়, তাই শীতের শিশির বা চালতা ফুলের সৌন্দর্য তার চোখ থেকে হারিয়ে যায়নি বা ফাঁকি দিতে পারেনি। তার চালতা ফুলের ওপর যখন শিশির বিন্দু পড়ছে, তখন তা যেন তা আরো রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি করেছে। কবির মনে করেন পৃথিবীতে তার থাকা এবং না থাকার ওপর সৌন্দর্য নির্ভর করে না। সৌন্দর্যের চিরকাল এবং প্রকৃতিতে তা বহু কাল ধরে থেকে যাবে, আজীবন থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কঠিন অংশের পাঠ বিশ্লেষণ করলাম। এখন আর একটু কঠিন অংশের কয়েকটা স্তর দেখবো। লক্ষ্মী পেঁচা তার গান গাবে নাকি লক্ষ্মীটির তরে? ইতিমধ্যে আমি এই বিষয়ে আমরা উপলব্ধি করেছি। লক্ষ্মী পেঁচা হচ্ছে পাখি বিশেষ বা লক্ষ্মী হচ্ছেন পৌরাণিক লৌকিক দেবী। পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছেন সৌন্দর্য এবং সমৃদ্ধির দেবী। তার বাহন হচ্ছে পেঁচা। আবার পেঁচা একটি লৌকিক পাখি বা দেবী লক্ষ্মীও লৌকিকভাবে পূজিত হন। কবি মনে করেন লৌকিক এই পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে প্রকৃতির বিশেষ রূপ। রূপময় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বা সমৃদ্ধি বোঝাতে আমরা লক্ষ্মীশ্রীর শব্দটি ব্যবহার করি। কবি মনে করেন এই সময় হারিয়ে গেলেও প্রকৃতি থেকে এই লক্ষ্মীশ্রী হারিয়ে যাবে না। প্রকৃতির বৈচিত্র্য লক্ষ্মী পেঁচাও গান গাবে তার অনন্তকাল ধরে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চারিদিক শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃত কলরব। মৃত শব্দের অর্থ হচ্ছে ধীরে বাঁচতে, কলরব শব্দের অর্থ হচ্ছে বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন। এ চরণে কবি প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারদিক শান্ত বাতি কথাটির মধ্য দিয়ে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। যে আলো উত্তাপহীন, সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ গন্ধকে বোঝানো হয়েছে, বা এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠে সম্মিলিত ধ্বনিকে মৃদু ভাবে শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করেন। প্রকৃতির নিস্তব্ধতাকে কবি তার খুব কাছে নিয়ে আসে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। কবি এখানে প্রকৃতির রূপময় সৌন্দর্যের দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। প্রকৃতি নিবিষ্ট কবি প্রকৃতির রূপময় সৌন্দর্যের প্রতি সমর্পণ করেছেন নিজেকে। তাই প্রকৃতির মধ্যে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান, সে গল্প তার কাছে ক্ষণকালীন মনে হয় না। তার দৃঢ় বিশ্বাস এই গল্প তার সময়কে ছাড়িয়ে মহাকালের পথে নিজেকে মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এ সময় হারিয়ে যাবে না। পৃথিবীর শেষ অবধি কবি গল্পের এ গল্প বেঁচে থাকবে। এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এশিরীয় ব্যাবিলন দুটি মানুষের তৈরি সভ্যতার এক নাম, পৃথিবী থেকে হারিয়ে গেছে। কবি মনে করেন মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনে যে বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিলেন, বর্তমানে তা অস্তিত্বহীন, ধ্বংস হয়ে গেছে মানব সৃষ্ট সেই সব সভ্যতা। কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনের যে বৈচিত্র্য অনুভব, তা কখনোই শেষ হয় না, কারণ প্রকৃতি রহস্যময় এবং তার সৌন্দর্য আপনি সৃষ্টি করেছে। এ কারণে সভ্যতা ধ্বংস হলেও সৌন্দর্য কোনোদিন শেষ হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা কঠিন অংশের মধ্যে পাঠ বিশ্লেষণে রয়েছি। সেই পাঠ বিশ্লেষণ পর্বে
সেই দিন এই মাঠ কবিতার পাঠের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দক্ষতায় আমরা রয়েছি। প্রিয় শিক্ষার্থী, চালতা ফুল আমাদের দেশের বর্ষাকালের মৌসুমে চালতা ফুল ফুটতে দেখা যায়। শুভ্র এবং সুন্দর চালতা ফুল দেখতে খুবই মনোহরী। দৃষ্টিনন্দন চালতা ফুল পাতার আচ্ছাদনে থাকায় সহজে চোখে পড়ে না। এ ফুলের সাদা রঙের পাপড়ি ক্ষণস্থায়ী, সাধারণত এই 2-1 দিনের মধ্যেই ঝরে পড়ে। এছাড়াও চালতা আচার আমাদের দেশে খুবই জনপ্রিয়। চালতা হাতিদের খুব প্রিয় খাবার। ভারতীয় উপমহাদেশে চালতা ছড়িয়ে পড়ার পেছনে হাতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এই যে চালতার গাছ চারিদিকে ছড়িয়ে পড়ার মূল হাতিয়ার হচ্ছে আমাদের সেই হাতি। লক্ষ্মী পেঁচা বাংলাদেশে 16 প্রজাতির পেঁচা রয়েছে। এদের মধ্যে রয়েছে সবচেয়ে চিন্তাকর্ষ হলো লক্ষ্মী পেঁচা। বাংলা সংস্কৃতিতে লক্ষ্মী পেঁচা মঙ্গল বার্তার বাহক। সনাতন ধর্মে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে এদের মঙ্গলের প্রতীক বলে বিবেচনা করা হয়। এদের রয়েছে বড় বড় গোল গোল চোখ আর তীক্ষ্ণ দৃষ্টি। তীক্ষ্ণ দৃষ্টির কারণে মাথা ঘুরিয়ে এরা প্রায় পুরোপুরি পেছনের দিকে তাকাতে পারে। এসব কারণে লক্ষ্মী পেঁচা এক দক্ষ শিকারী। এ পাখির চোখের পুরো অংশই সাদা, চোখের তারা এবং পা হলুদ। পিঠের দিক গাঢ় বাদামি এবং তার সাদা রঙের অনেকগুলো ফোঁটা থাকে। সব মিলে লক্ষ্মী পেঁচা অসাধারণ সুন্দর এক পাখি। ব্যাবিলন এবং অ্যাসিরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব বহু শতাব্দী মেসোপটেমিয়ার অঞ্চলে ব্যাবিলন সভ্যতার সূচনা হয়। একসময় এই সভ্যতা ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। শক্তিশালী কেন্দ্রীয় শাসন এবং আইন সহ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এসব নগরী বিখ্যাত ছিল। সূর্যদেব মারদুক ছিল তার শ্রেষ্ঠ দেবতা। ব্যাবিলন শূন্য উদ্যান পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য। চিত্রাঙ্কন বিদ্যা, জ্যোতিষী শাস্ত্র, গণিত শাস্ত্র আমাদের বিশেষ পারদর্শিতা ছিল। বহিঃশত্রুর আক্রমণে ব্যাবিলন সভ্যতাকে ধ্বংস হয়ে যায়। ব্যাবিলন সভ্যতা ধ্বংসের পর মেসোপটেমিয়ার উত্তরাংশে অ্যাসিরীয় সভ্যতার সূচনা হয়। এরা ব্যাবিলন সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল, পারদর্শী ছিল এবং স্থাপত্য ও চিত্রকলাতেও। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এদের অগ্রগতি ছিল লক্ষণীয়। তারা প্রথমে পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমা অংশের ভাগ করে। ব্যাবিলন সভ্যতার মধ্যে এই সভ্যতাই সব সময় ধ্বংস হয়ে যায়, এক সময় ধ্বংস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি সঠিকভাবে বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ সেই দিন এই মাঠ কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর সহায়ক দক্ষতায় আমরা এখন যাব। প্রকৃতির শাশ্বত রূপের ধারণা। মানুষের জীবন নশ্বর মানুষের গড়া সভ্যতাও, তবে সবকিছু ধ্বংস হয়ে গেল, প্রকৃতির বহমানতা তার সেরকম প্রভাব পড়ে না। শত প্রতিকূলতার মধ্যেও প্রকৃতি নতুন করে সাজিয়ে নিজেকে নিত্য সৃষ্টি করে অভূতপূর্ব সৌন্দর্য দোতনা। এরই ধারাবাহিকতায় নক্ষত্র খচিত রাত পৃথিবীকে আলোকিত করছে। শিশিরের ভিজে অদ্ভুত আবেদন সৃষ্টি করে চালতা ফুল। বিচিত্র উত্থান পতনের মাঝেও প্রকৃতির স্বাভাবিক ছন্দের ব্যত্যয় ঘটে না। বস্তুত প্রকৃতি চিরকাল তার আপন রূপ রসগন্ধের নিয়ে প্রাণময় থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের সৌন্দর্য ও পিপাসু সত্তার স্বরূপ এটি তোমরা দেখে নিবা। মানুষের নৈসর্গিক পরিবেশের প্রতি কবির গভীর মমত্ববোধ স্বরূপ এটি। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি আত্মনিমগ্ন চিত্ত। কবি তাই প্রকৃতির সহচর্য ছেড়ে কোথাও যেতে চান না। কিন্তু মানুষ মরণশীল, কবিও তাই একদিন বিশ্ব প্রকৃতির মায়া কাটিয়ে চলে গিয়েছেন। বিষয়টি উপলব্ধি করেই তিনি আক্ষেপ করে বলেছেন, আমি চলে যাব, চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে। এর মধ্য দিয়ে মৃত্যু চেতনার পাশাপাশি কবি প্রকৃতির প্রতি তার গভীর আকর্ষণ এবং মমত্ববোধ সৃষ্টি হয়েছে বা প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই দিন এই মাঠ কবিতা পাঠে রয়েছি। একক কাজ হিসেবে তোমাদের যে কাজগুলো আমরা এখন দেখব, স্বভাব কবি কে ছিলেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। স্বভাব কবি ছিল কুসুম কুমারী দাস। কবি কত সালে মৃত্যুবরণ করেন? 22শে অক্টোবর। কার কণ্ঠে মোগল বার্তা ধ্বনিত হয়? লক্ষ্মী পেঁচা। প্রিয় শিক্ষার্থী, আমরা
নিশ্চয়ই বুঝতে পারছি। আমাদের সেই কাজটি আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থী, আমরা ধূসর পাণ্ডুলিপি কি জাতীয় রচনা? কাব্য, গ্রন্থ? নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? নদী? চালতা ফুল কিসের জলে ভিজবে? শিশিরের জলে। জীবনানন্দ দাশের মাতার নাম কুসুম কুমারী দাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দলীয় কাজে চলে যাচ্ছি। তোমরা ভাই বোন, বাবা মা নিয়ে এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ কবিতার আলোকে বাংলার প্রকৃতির বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো, এটি লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এ পর্যায়ে রয়েছি সেদিন এই মাঠ কবিতার পূর্ব জ্ঞান যাচাই 1। প্রিয় শিক্ষার্থী, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম চালতা ফুল। উত্তর একদম সঠিক হয়েছে তোমাদের। আমি চলে যাব, কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, উত্তর সঠিক, পরপারে, অর্থাৎ আল্লাহর কাছে চলে যেতে। নিচে উদ্দীপকটি পড়ে 3 সংখ্যক উত্তর দিবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমার নাইবা মনে তুমি ডাকলে, তাহার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে। উদ্দীপক সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশিত হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটি হচ্ছে মৃত্যু, চেতনা সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠের শেষ পর্যায়ের দিকে আছি। আমরা এখন পূর্বজ্ঞান যাচাই আরেকটি করব। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? তোমরা নিশ্চয়ই উত্তরগুলো মনে রাখতে থাকো। হ্যাঁ, উত্তর একদম সঠিক, কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, পংক্তিটিতে কবি সেই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থী, যখন কবি থাকবে না। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে কি করবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ঠিক বলেছো, গান গাইবে। চালতা ফুল, শিশির জল, লক্ষ্মী পেঁচা ইঙ্গিত করে, কিসের ইঙ্গিত করে? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? কবির নিসর্গ প্রীতি, কবির পল্লী প্রীতি, বা কবির মৃত্যু ভাবনা? হ্যাঁ, তোমাদের উত্তর একদম সঠিক হচ্ছে, 1 এবং 2, অর্থাৎ কবির নিসর্গ প্রীতি এবং কবির পল্লী প্রীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে সৃজনশীল প্রশ্নের বাড়ির কাজে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটি তোমরা খাতা লিপিবদ্ধ করবে। সৃজনশীল উত্তর কি লিখে ভুলবে না, আমাকে ইনবক্স করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, চলো যাই, আমরা সৃজনশীল দক্ষতায় চলে যাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যে প্রকৃতি একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী এবং আরণ্যক তার উপন্যাসের চিরকাল নবীন রূপে আবির্ভূত হয়েছেন। দুর্গা, অপু এবং আরো অনেকেই চিরন্তন প্রকৃতির সন্তান। এরা যায় আসে না, থাকে না, কিন্তু প্রকৃতি চিরকাল এই রূপরস গন্ধে বিরাজমান থাকে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি ছাই হয়ে গেছে? প্রিয় শিক্ষার্থী, ব্যাবিলন ছাই হয়ে গেছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে বোঝানো হয়েছে প্রকৃতির নিত্য বাস্তবতার দিকটি বোঝানো হয়েছে। উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্য ব্যাখ্যাটি হচ্ছে জীবন এবং প্রকৃতি নিয়ে কবির ভাবনা। কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক বিশ্লেষিত হয়েছে। সভ্যতার বিবর্তনের সাথে প্রকৃতির সম্পর্ক স্থাপিত হয়েছে। উত্তর মন্তব্যটি একদম যথোপযুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সৃজনশীল প্রশ্নটির জ্ঞানমূলক উত্তর, প্রত্যেকটি প্রশ্নের জ্ঞানমূলক উত্তর দিয়ে দিলাম। তোমরা যে কাজটি করবে, খাতায় লিপিবদ্ধ করে জ্ঞানমূলক প্রত্যেকটি ধাপ তোমরা নিশ্চয়ই জানো। সৃজনশীলের ধাপ কয়ের জন্য একটি ধাপেই সেটির উত্তর আমি দিয়ে দিলাম, আর এটার বাড়তি কোনো উত্তর লাগবে না। দ্বিতীয় হচ্ছে ক্ষয়ের উত্তর 2টি ধাপ হবে, একটি ধাপ আমি দিয়ে দিলাম জ্ঞানমূলক, আর অনুধাবনকে তোমাকে লিখতে হবে। অনুধাবনের জন্য যে বিশেষ কাজটি করবা তোমরা, সেটি হচ্ছে পাঠ পরিচিতি তোমরা দেখেছো, সেই পাঠ পরিচিতির অংশ এখান থেকে যুক্ত করবে। গয়ের উত্তর এখানে জ্ঞানমূলক উত্তরটি দিয়ে দিলাম। গয়ের অনুধাবন এবং প্রয়োগ, এটি তোমরা সহায়ক ভূমিকা পেয়েছো ইতিপূর্বে, সেখান থেকে লিখবে। ঘয়ের ক্ষেত্রে 4টি ধাপের প্রথম ধাপ আমি দিয়ে দিয়েছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তোমরা লিপিবদ্ধ করে এটি ছবি তুলে আমাকে ইনবক্স করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবে। এটি না হলে তোমার হোমওয়ার্ক তোমরা ক্লাসটি করনি বলে আমরা ধরে নিব। তোমরা তো জানো যে ক্লাস করলেই
তোমার ক্লাস করে কমেন্ট করলে তোমার ভান্ডারে অর্থাৎ 10 নম্বর প্রত্যেক সাবজেক্টে অর্থাৎ বাংলার জন্য 10 নম্বর যুক্ত হবে। তোমরা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? অবশ্যই তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা একটা এনভেলপ পেলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আনন্দ হচ্ছে না? এটি চিঠি হতে পারে। দেখি আমরা কি হতে পারে। আমরা কি ওপেন করব? হ্যাঁ শিক্ষার্থী, তোমরা চোখ বন্ধ করো। আমি এখনই ওপেন করছি। তোমাদের জন্য একটি গিফট রয়েছে, তোমরা নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটি বাড়ির কাজ। সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক বিদ্যমান তা ব্যাখ্যা করো। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটি লিখতে পারবে বলে আমি ধরে নিচ্ছি। এটা তোমাদের আজকের গিফট। হোমওয়ার্কটা করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। শিক্ষার্থী, তোমাদের জন্য যে কমেন্ট, তোমরা পূর্বের ক্লাসগুলো দেখেছো, এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের একটি প্রশ্ন ছিল, আব্দুর রহমান সব কাজে পটু থাকায় তাকে কি বলা হয়? হরফন মৌলা, অর্থাৎ সকল কাজের কাজী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আব্দুর রহমানের বাড়ি হচ্ছে আফগানিস্তানের পানশি নামক স্থানে। তোমাদের বারবার বলছি, তোমাদের উত্তরগুলো লিখে আমাকে ইনবক্স করবে, সেগুলো আমি দেখবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর উত্তর আমি এখানে কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই হোমওয়ার্ক গুলো করবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার প্রিয় সন্তান লেখাপড়ার বিষয়টি সজাগভাবে দেখবেন, এটা আমার প্রত্যাশা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের লেখাপড়ার গতিকে বেগবান করার লক্ষ্যে সিলেবাসের উপর নির্ধারিত ক্লাসগুলো দেখার সুব্যবস্থা করে দেওয়ায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি শিক্ষার্থীদের সাথে ক্লাসগুলো উপভোগ করবেন এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম, যেটি সরকার কর্তৃক প্রচলিত হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের খুব গুরুত্বের সাথে দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আরেকটি মেসেজ আমি আপনাদের বলছি, সেটি হচ্ছে এই অনলাইন ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখে সেখানে যদি কমেন্ট করে, প্রত্যেক সাবজেক্টে 10 নম্বর শিক্ষার্থীদের ভান্ডারে যুক্ত হবে, যেটি পরবর্তী পরীক্ষার সাথে অ্যাড হবে। প্রিয় শিক্ষার্থীর পক্ষ থেকে আপনি এই বিষয়টি অবশ্যই উপলব্ধি করে, অনুধাবন করে এটি আপনার সন্তানের জন্য দেখবেন এবং ক্লাসগুলো দেখার সুব্যবস্থা এবং প্রত্যাশা আমার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বলছি, তোমাদের গদ্য এবং পদ্য এবং সপাঠ অংশ থেকে মোট 70 নম্বর সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 30 নম্বরের নৈবেদিক প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষাটি তোমাদের প্রি টেস্ট পরীক্ষার অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা সেপ্টেম্বর 2021 সালে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই জন্য ওয়েবসাইটে যতগুলো ক্লাস আপলোড হচ্ছে সেগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখলেই তোমাদের 100% মার্ক পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এতক্ষণ ধরে আমার ক্লাসটা উপভোগ করেছো, এজন্য আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।